প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা বাংলাদেশ সদস্য পরিচয় পাঠ্যপুস্তক অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের উল্লেখ থেকে তোমাদের জানা দরকার যে আগামী 5 তারিখ থেকে প্রত্যেক শ্রেণীতে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের পক্ষ থেকে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ পরীক্ষায় সর্বমোট 4টা পরীক্ষা থাকবে। এই 4টা পরীক্ষা তোমাদের আগামী বা পরবর্তী ক্লাসে মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেটা সর্বমোট 14টি অধ্যায় আছে। এই 14টি অধ্যায় 4টা ভাগে বিভক্ত করে তোমাদের এই পরীক্ষাগুলো নেওয়া হবে। তোমরা আগামী 5 তারিখের আগে সিলেবাস পেয়ে যাবে এবং সেখানে তোমরা দেখতে পাবে যে প্রথম পরীক্ষায় বা কোন কোন পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো থাকবে সেটা, এবং সেটার উপরেই কিন্তু তোমাদের পরবর্তী যে পরীক্ষা হবে সেটার উপরেই কিন্তু ক্লাস নেওয়া হবে। তো আজকে আমাদের প্রথম যে সিলেবাস, এখানে সিলেবাস প্রথম পরীক্ষার যে সিলেবাস আছে সেখানে প্রথম অধ্যায়টা তোমাদের সিলেবাসে ইনক্লুড আছে। তো সেই আলোচনা রেখে আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ে যে আলোচ্য বিষয় আছে সেটা নিয়ে কিছু কথা বলবো। এটা নিয়ে অনেক আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, তারপর আবার প্রথম থেকে শুরু করতেছি। তো আমাদের প্রথম অধ্যায়ে যে শিরোনামটা ছিল ঔপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম, এইটা কথাটা শুনেই তোমাদের একটা মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে ঔপনিবেশিক যুগ এইটা আবার কি। ইংরেজিতে বলা হয় কলোনিয়ালিজম। উপনিবেশবাদ বা কলোনি বলি না তা। পাক ভারত বাংলাদেশ মানে এই ভারত উপমহাদেশ এক সময় এই কলোনিয়ালিজমের শিকার ছিল। তোমার বাংলা এবং এই উপমহাদেশ ইতিহাস আমরা জানি, তাহলে আমরা দেখব যে এক সময় এই উপমহাদেশ স্বাধীন ছিল এবং বিশেষ করে বাংলা উপমহাদেশের আবার কিছু অংশ ছিল বাংলা এক সময় এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, যেটা আমরা এখন তোমার বলি আমাদের কলকাতা সহ যে পশ্চিম বাংলায় ভারতের যে প্রদেশটি আছে সেটা, এবং আমাদের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ, সাথে তোমার উড়িষ্যা, তারপর হচ্ছে আসাম, এই অঞ্চলটা নিয়ে মূলত বাংলা ছিল। এই বাংলা একসময় তার নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, কিন্তু কালের পরিক্রমায় এবং বৈশ্বিক রাজনীতির এই অস্থিরতার মধ্যে এই জায়গা বা এই বাংলা একসময় পরাধীনতার বরণ করে। তার আগে আমরা দেখব যে বাংলাতে ঔপনিবেশিক যুগ তৈরি হওয়ার আগে বাংলার যে তোমার ছিল ইতিহাস ছিল, সেটা অল্প করে আমরা দেখব একটু। দেখো 1204 ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি বাংলার প্রথম মুসলিম শাসন ব্যবস্থা তৈরি করে। এই বাংলা প্রথম। এরপর থেকে মোটামুটি বাংলা, তার আগে সমস্ত বাংলাটাই ওইভাবে স্পেসিফিক কারণ কোন শাসক গোষ্ঠীর অধীনে ছিল না, এক এক গোত্র। এটা হচ্ছে তোমার আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই যে 16টি অঞ্চল, এই 16টি অঞ্চল বা তোমার হচ্ছে
এক সময় 16টি এরকম 16টি অঞ্চল এক সময় 16টা ভাগে বিভক্ত ছিল এবং আলাদা আলাদা ভাবে সেটা শাসন করা হতো। তো যাই হোক, এই 1204 থেকে যখন এই উপমহাদেশ মুসলমানদের শাসন আমলে চলে আসে, মুসলিম শাসন বা স্বাধীনতা শুরু হয়, এই 1206 যখন বখতিয়ার খলজি মৃত্যুবরণ করে, তখন এই বাংলায় তুরস্ক বা তুর্কিদের শাসন আসে এবং এটা 1365 বা 60 বা 65 এই সময় পর্যন্ত তুর্কিরা বিভিন্ন শাসন করে এবং ওরা স্থায়ী ছিল না। তুর্কিরা বাইরে থেকে আসতো, ওরা আমাদের বিভিন্ন জিনিস লুটপাট করে, যেমন তোমরা ময়ূর সিংহাসন লুট করার কথা তো শুনেছো। এই সময় তারা লুট করে, এই জন্য এই সময়টা বলা হয়তো এই 1206 থেকে 1360 বা 1350 65 এই সময়টাকে বলা হয়তো কি বলে অস্থিরতার যুগ। হ্যাঁ, মৎস্য ন্যায় বলা হয়তো অনেক সময়, মৎস্য ন্যায় বা অস্থিরতা, যেখানে হচ্ছে অস্থিরতা বিরাজ করে, বা তুর্কি নাচন। অনেক সময় এই তুর্কিদের শাসন শোষণের কারণে একটা বাংলার প্রভাব তৈরি হয়েছিল তুর্কি নাচন। তো যাই হোক, সেইখান থেকে তোমার এই বিভিন্ন ধরনের শাসন চলতে থাকে। চলার পরে বাংলায় যে ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য, তোমরা যদি ম্যাপটা দেখো, ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, তাহলে দেখবা ধরো এই জায়গায় আছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এখানে আছে, আর বাংলাদেশ আছে বা ভারত আছে এই জায়গায়। এখান থেকে এসে এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এখানে আফ্রিকা মহাদেশ আছে এই নিচে, এই আফ্রিকা মহাদেশ উত্তর মহাসাগর এখান থেকে দিয়ে এখানে এসে ওরা শাসন করত। ঠিক আছে, এটা শাসন করত। এই যে এখান থেকে এইখানে আসলো ইউরোপীয়রা, এটাই কোনো ইউরোপীয় মহাদেশ হয়, এটা আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর এশিয়া মহাদেশে একবারে দক্ষিণ পূর্ব অংশে বাংলাদেশ বা উপমহাদেশ অবস্থিত। এইখানে যখন এখান থেকে এরা এসে ইউরোপীয় যে আগমন এবং বাণিজ্য স্থাপন করেছিল, মূলত এই যে ইউরোপীয়দের বাণিজ্য স্থাপন ছিল এই উপমহাদেশে তোমার যে উপনিবেশবাদ সৃষ্টির প্রথম ধাপ। এই ইউরোপীয়দের মধ্যে থেকে প্রথম যে এই ইন্ডিয়াতে আসে তিনি হচ্ছে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা আসার আগেও একজন এইখানে আসা পথ সৃষ্টি করেছিলেন, চেষ্টা করেছিলেন। কিন্তু এই পাশে আছে, আবার আমরা জানি এই পাশে আছে আমেরিকা, উত্তর আমেরিকা, এই পাশে দক্ষিণ আমেরিকা। এটা তোমার হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর, এটা ছিল ইউরোপ, আর এটা ছিল এশিয়া। ধরো এখানে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা, এটা ছিল সাউথ আমেরিকা, আর হচ্ছে নর্থ আমেরিকা। হ্যাঁ, আমেরিকা এটা মহাদেশ। এটা ছিল নর্থ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা আফ্রিকা, এটা এশিয়া, এটা হচ্ছে ইউরোপ, আর মাঝখানে ছিল আটলান্টিক মহাসাগর। এই ইউরোপীয় বণিকরা যখন এখানে আসার চেষ্টা করলো, তো প্রথম 1492 সালে বার্থোলোমিও দিয়াজ, এই বার্থোলোমিও দিয়াজ ইনি এইখানে না এসে ইনি চলে গেছিলেন এই আমেরিকা, উনি আমেরিকা গেছেন এই পথটা। কিন্তু ওনার পথটা আবিষ্কার করার ক্ষেত্রে এই বার্থোলোমিও দিয়াজ উনি হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে ইনার পরে আবার ওই একই সালে, একই শতকে 1498 তোমার ভাস্কো দা গামা, এই ভাস্কো দা গামা তিনি প্রথম এই তোমার হচ্ছে এশিয়া তথা এই ভারতীয় উপমহাদেশে চলে আসেন।
এই যে তার আসা এখান থেকে ইউরোপীয়দের আগমন কিন্তু এই উপমহাদেশ প্রথম ঘটে 1498 সালে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা দেখা যাচ্ছে? ওকে গুড। এই যে ভাস্কো দা গামা এই দেশে আগমন করে ইনি মূলত ছিল পর্তুগিজ 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 নাবিক। তাহলে যদি প্রশ্ন আসে বাংলায় ইউরোপীয়দের মধ্যে প্রথমে কারা আসে, অবশ্যই পর্তুগিজরা। এখানে তোমাদের দেখবা বাংলায় ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তার। ঠিক আছে, এই আসার পরে ভারতের কালিকট বন্দরে পৌঁছা। এরপরে আসি এক এক করে। এই তোমার পর্তুগিজদের পরে আসে ওলন্দাজ, তার মানে হল্যান্ডের অধিবাসী। এরপরে আসে তোমার এরপরে আসে ইংরেজরা। ঠিক আছে, এরপরে হল্যান্ড ইংরেজরা আসে। ইংরেজরাই মূলত, যদিও প্রথমত পর্তুগিজরা এদেশে বাণিজ্যের উদ্দেশ্যে আসে, তাদের বাণিজ্য কুঠির বিভিন্ন জায়গায় স্থাপন করে, তারপরেও এই যে ওলন্দাজরাই বেশ কিছু সময় তাদের বাণিজ্য কুঠির স্থাপন করে, বাণিজ্য শুরু করে। এরপরে আসলো এই ইংরেজরা আসে পর্তুগিজ এবং ওলন্দাজদের এদের বিতাড়িত করে, তারাই হচ্ছে বাণিজ্য স্থায়ীভাবে করা শুরু করে। যখন এই ইংল্যান্ড বা ইংরেজরা এদেশে আসলো, তখন বাংলায় মোটামুটি স্বাধীনতা বা স্বাধীন হিসাবে শাসন করত। তো সেক্ষেত্রে তোমার বাংলার সেই সময় যখন বাংলা তোমার স্বাধীনতার একেবারে শেষ করতে আসে, সে সময় এই বাংলা তোমার নবাব ছিলেন, স্বাধীন নবাব, উনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ইনি এই যে ইউরোপীয়দের আগমন এবং তাদের বাণিজ্য স্থাপন করা, তারা শোষণের পথ বেছে নেয়। এখন তাদের শোষণ বা তাদের শোষণ করার একটা কারণ হচ্ছে তাদের প্রচুর যে আধুনিক অস্ত্র এবং অর্থ সম্পদ তারা শক্তিশালী ছিল। এই জন্য তারা এদেশে তোমরা শুনবা নীল চাষীদের তারা অত্যাচার করতো। তার মানে হচ্ছে তারা এখানে মূলত ইংরেজরা এই উপমহাদেশে তোমার কাঁচামাল এক্সট্রাক্ট করে, মানে সংগ্রহ করে তারা ইউরোপে নিয়ে তাদের যে ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, সেগুলোতে তারা প্রোডাকশন করত। তো এই ক্ষেত্রে এইখানে যারা ছিল, মানুষ ছিল, তাদের উপরে দেখা যাচ্ছে ওরা কর্তৃত্ব ফলালো। এই তাদের যে কর্তৃত্ববাদ বা এই যে শোষণের বিরোধিতা করলেন এই আমাদের নবাব, তখন স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এখন নবাব সিরাজউদ্দৌলা যখন তাদের বিরোধিতা করে, তখন তাদের মধ্যে একটা যুদ্ধ, সিরাজউদ্দৌলা বাংলা স্বাধীনতা শেষ নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়, যেটা ছিল 1757 সালে 23শে জুন। হ্যাঁ, এই 1757 সালে 23শে জুন এই যে যুদ্ধ হলো নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের, এই যুদ্ধ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল নবাবের সাথে কিছু তার ঘনিষ্ঠ লোক বিশ্বাসঘাতকতা করে। এই বিশ্বাসঘাতকতা করার কারণে নবাব এই যুদ্ধে, এই 1757 সালে 23শে জুন এই পলাশী যুদ্ধে, যেখানে পলাশী জায়গার নামে পলাশী যুদ্ধে পরাজিত হয়। পলাশী যুদ্ধে পরাজিত হলে
এই যে বাংলার স্বাধীনতার সূর্য এই অস্তমিত হতে শুরু করে। এই 1757 সালে 23 জুন যখন ইংরেজরা জয়লাভ করে, জয়লাভ করার সাথে সাথে তারা কিন্তু এই বাংলার সিংহাসনে তারা বসেনি। তারা যে বাণিজ্য কুটির স্থাপন করেছিল সেটা চলতে থাকে। এবং এই যে যুদ্ধে ইংরেজদের যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন, এখানে তোমাদের বইতে আছে, মীর জাফরের উত্তরসূরি মীর কাসিম। আমরা সবাই জানি যে এই পলাশীর যুদ্ধে মীর জাফর তোমার হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছিল। তারই উত্তরসূরি মীর কাসিমকে ইংরেজরা এই বাংলার শাসনভার দেয়। মীর কাসিমের সাথে আবার 1764 সালে বক্সারের যুদ্ধ বলে, বক্সারের যুদ্ধ, এটা তোমার হচ্ছে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ, সেনাপতি রবার্ট ক্লাইভ, এই ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করে পূর্ণাঙ্গভাবে ইংরেজরা এই বাংলার স্বাধীনতা একেবারে স্বাধীনতাকে ভূলম্বিত করে এবং এই উপমহাদেশে উপনিবেশবাদ সৃষ্টি করে। এই উপনিবেশবাদ সৃষ্টি করার ফলে বাংলাদেশ স্বাধীনতার সূর্য চিরতরে অস্তমিত হয় একবারে 1947 সাল পর্যন্ত। 1947 সাল পর্যন্ত, ঠিক আছে, 1947 সাল পর্যন্ত। এর ভিতরে 1765 সাল থেকে 1857 সাল, 1765 থেকে 1857 সাল, এই সময়টা এই যে তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা বাণিজ্য প্রতিষ্ঠান করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই 1765 সাল থেকে 1857 সাল এই সম্পর্কিত কোম্পানি আইন দিয়ে এই উপমহাদেশ বাংলা, এই যে বাংলা, সেটা হচ্ছে পরিচালনা করতো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা ছিল ব্রিটিশদের। হ্যাঁ, এরপরে এই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক হারে তোমার হচ্ছে নির্যাতন নিপীড়ন শুরু করলো এদেশের কৃষক সর্বসাধারণের উপরে, তখন এই নিউজটা ব্রিটিশ, তদানীন্তন ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিলেন বা তোমার হচ্ছে রাজ্যসভা রাজা ছিলেন, ওনার কাছে এই নিউজটা পৌঁছালে তিনি 1858 সাল থেকে ভারত শাসন আইন পাশ করে। সেটা এইখান থেকে শুরু হয় তোমার সরাসরি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের সরাসরি তত্ত্বাবধানে তোমার হচ্ছে শাসন ব্যবস্থা। এরপর থেকে 1857 থেকে 1947 সাল, এই 1947 সাল পর্যন্ত তোমার হচ্ছে এই ব্রিটিশ শাসন চলে। ব্রিটিশ রাজপ্রাসাদের যে শাসন সেটা চলে 1947 সাল পর্যন্ত। 1947 সালে তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখানে আবার বড় ভূমিকা আছে বিশ্বযুদ্ধে। আমরা জানি পৃথিবীতে মোট 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, আমরা প্রায় বলে থাকি এটা, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 এবং শেষ হয় 1945। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আস্তে আস্তে স্বাধীন হতে থাকে। তো কারণ এই সময় যুদ্ধে প্রচুর যারা শক্তিধর দেশ ছিল তারা প্রচুর শক্তি ক্ষয় করছিল এবং অর্থনৈতিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়ছিল। সেই জন্য তারা দেখলো যে অন্য দেশে এরকম শাসন করতে গেলে তাদের অনেক ব্যয়ভার বহন করতে হচ্ছে। আস্তে আস্তে তারা কোন দেশকে স্বাধীনতা দিয়ে দেয়। তো সেই সুবাদে 1947 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 1947 সালে এই ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা এক্ষেত্রে তোমার
14 আগস্ট আর 15 আগস্ট 1947 পাকিস্তান ভাগ। এই দুইটা দিনে 14 আগস্ট 1947 এবং 15 আগস্ট 1947 ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, এই ভারত উপমহাদেশ। এখন কথা হচ্ছে পাকিস্তান ভাগ হলে বাংলাদেশ কখন হলো? বাংলাদেশ এই মূলত 1947 সালে পাকিস্তান দুইটা অংশ ছিল, পাকিস্তানের একটা পূর্ব একটা পশ্চিম। আমরা যেটা আছে এটা ছিল পূর্ব, আর বর্তমান পাকিস্তান যেটা সেটা ছিল পশ্চিম। এই দুটো ভাগ করার কারণ হচ্ছে এখানে স্বাধীনতা লাভ করার একটা বিষয় কাজ করেছিল, সেটা হচ্ছে জাতীয়তাবোধ বা তোমার হচ্ছে এখানে হচ্ছে জাতিগত ভাবে দেশ ভাগ হয়, মানে হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই দেশটা ভাগ হয়। তো যেহেতু আমাদের পূর্ব বাংলা এখন যেটা বাংলাদেশ এই অঞ্চলে মুসলমান ছিল, এই জন্য পাকিস্তানের এই একটা অংশ ছিল, আর মাঝখানে যেটা ভারত। এই পর্যন্ত এই যখন স্বাধীনতা লাভ করে তারপরে বাংলাদেশ আরো কিছুদিন তোমার হচ্ছে এই 1971 সাল পর্যন্ত পাকিস্তানের শোষণের শিকার হয়। এই পর্যন্ত ছিল আমাদের এই বাংলা ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তার, এই এবং উপনিবেশবাদ এর শাসন, সেটাই মূলত এটা। তো আজকে আমাদের ক্লাস এখন শেষ করব। আগামী ক্লাস হয়তো তোমাদের পরবর্তী যেটা আছে পলাশী যুদ্ধটা নিয়ে বেশি আলোচনা করব, এবং উপনিবেশবাদের শাসন ও শোষণ, এটা স্পেসিফিক কি কি ঘটনা এখানে তোমরা দেখবা হচ্ছে 76 মনোনীত দেখবা, তারপরে যে ব্রিটিশ তোমার হচ্ছে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে সেটা দেখবা, 73 সালে 1793 সালে তোমার চিরস্থায়ী বন্দোবস্ত আইন এটা দেখবা, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা স্বাধিকার আন্দোলন, ঔপনিবেশিক শাসনের প্রক্রিয়া, এগুলো আমরা পরবর্তী ক্লাসে। তারপর আছে লাহোর প্রস্তাব, যেটা হচ্ছে এই পাকিস্তান এবং ভারত ভাগের যে মূল মন্ত্র ছিল, লাহোর প্রস্তাব পাকিস্তান প্রতিষ্ঠা, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।